This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার বিকেল ৫টা শুরু করছি আজকের ৫ কথা। আজ কোন বড় ৫ খবরে আমাদের নজর রয়েছে প্রথমেই সেদিকে আমরা নজর রাখি। অবশ্যই এসআইআর এর কথা বলতেই হবে, তার কারণ এই মুহূর্তে এ রাজ্যে অন্তত এসআইআর নিয়ে একেবারে দামামা বেজে গেছে। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দুরস্ত, দুজনের নাম বাদ বাংলায় করে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরও একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তের সব থেকে বড় খবর, কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দুরস্ত, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন, এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে বিজেপি। বাংলার মানুষের প্রতি এই যে বৈমাতৃসুলভ আচরণ, তো আমরা 2021 থেকে দেখেছি। টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার আটকে দেবে, কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে। কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না। যদি তৃণমূল কংগ্রেস চায় বাঙালির ভোটে না জিতে বাংলাদেশিদের ভোটে জিততে, তাহলে নির্বাচন কমিশন যে নিবিড় ভোটার তালিকা সংশোধন করছে তাতে সেই বাংলাদেশিরা বাদ যাবে। কোনো বাঙালির চিন্তা করার কারণ নেই, কিন্তু যারা বাংলাদেশিদের ভোটে ভোট জিততে চাইছেন তাদের চিন্তার কারণ আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর এরপরে অবশ্যই বড় খবর হচ্ছে ভারতের জঙ্গি দমন। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিব শক্তি। জম্মু কাশ্মীরে ফের নিকেশ পাক জঙ্গি, পুঞ্চে এনকাউন্টারে খতম 2 লস্কর জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 জঙ্গির গতিবিধি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল যৌথ বাহিনী। উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র। সোমবার পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। ঠিক দুদিন পর ফের পাকিস্তানের জঙ্গি শখের মুখোশ খুলে দিল ভারত। সেনা সূত্রে খবর, জঙ্গিরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল। কি উদ্ধার হয়েছে, কি তথ্য পাচ্ছি আমরা, সবটাই জানবো। সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, দেখো, অপারেশন শিব শক্তিতে ভারতীয় সেনা যেটা করেছে, যে প্রথম তারা ড্রোন দিয়ে কোন এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেটাকে যেমন ট্র্যাক করতে সুবিধা পেয়েছে, তেমনই গোটা ফরেস্টটাই কিন্তু আগে তারা ঘিরে নিয়েছিল, যে কারণে যে জঙ্গিরা সেখানে লুকিয়ে ছিল সেখানে তারা পালাতে পারেনি। যদিও এই এনকাউন্টার যখন চলছিল তখন 2 জন জঙ্গি সেখান থেকে কোনোভাবে জঙ্গলে একদম প্রত্যন্ত গভীরে ঢুকে যায়, আরো 2 জন জঙ্গি নিকেশ হয়েছে। অপারেশন শিব শক্তিতে ভারতীয় সেনা কিন্তু এই 2 জন যে জঙ্গিকে মেরেছে, তারপর সেখান থেকে একাধিক অস্ত্র উদ্ধার করতে পেরেছে।
ভারতীয় সেনার তরফে যেটা জানানো হয়েছে যে সিআরপি এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে নিয়ে তারা মূলত উপত্যকা এলাকায় একাধিক জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছে এবং তাতেই তারা সাফল্য পাচ্ছে। এখনো উপত্যকা এলাকায় পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ঢুকে রয়েছে এবং সেই জায়গাতেও সার্চ অপারেশন চালানো হবে এবং পেহেলগাঁও ঘটনার পর যেভাবে এনকাউন্টার নিকেশ করা হচ্ছে অপারেশন শিবশক্তি চলবে এখন, তাই তো? একদমই, অপারেশন শিবশক্তি এখনো চলবে এবং তাতে কিন্তু বাকি যারা রয়েছে তাদেরকেও নিকেশ করবে, তবেই অন্যদিকে যাবে ভারতীয় সেনা। ধন্যবাদ শান্ত। শান্ত যে কথাটা বলছিল, অর্থাৎ ভূস্বর্গ জুড়ে সেনার একের পর এক অপারেশন চলছেই, সব কটিতেই সাফল্য পাচ্ছি আমরা। সোমবার থেকে বুধবারের মধ্যে অন্তত 3টি বড় অপারেশন মহাদেব, অপারেশন চৌকিওয়াল, অপারেশন শিবশক্তি সব মিলিয়ে খতম 5 জঙ্গি, গ্রেফতার জঙ্গিদের সহায়ক, উদ্ধার বিপুল অস্ত্র। এরা গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য। এরা হয়তো অপেক্ষা করতো গুহাতে বরফপাত শুরু হলে এবং তার মধ্যে লোকাল জায়গা থেকে খাবার দাবার থেকে ওরা লুকিয়ে থাকতো, পরে বরফপাত শুরু হলে বেরিয়ে যেত পাকিস্তান। সেটা এখন সম্ভব হচ্ছে না। তো এটা একটা বিরাট সাফল্য। আমি নিশ্চিত জম্মু কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করে দেবে ভারতীয় সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এবং জম্মু কাশ্মীর পুলিশ। অভিনন্দন রয়েছে। আরো কিছু এখনো লুকিয়ে আছে, যেটা পুঞ্চ উপত্যকায় আছে, যেটা পুঞ্চ থেকে আবার ইচ্ছে করলে ওরা আবার কাশ্মীরে যেতে পারে। ওল্ড হাজিপির যে পাস আছে সেখান দিয়ে একবারে কাশ্মীরে আবার ঢোকা যায়। যদিও দুর্গম পথ, তবে টেররিস্ট মিলিটেন্ট তারা এই রাস্তাটাই ভালোবাসে, কারণ আমরা এই জায়গায়, এই উপত্যকায় বহু অপারেশন করেছি। তাই এই অপারেশন চলবে এবং এরা যেখানে যেখানে থাকে, সেটা পুঞ্চ হোক, রাজৌরি হোক, মেন্ডার হোক, জম্মু সাইডে হোক অথবা কাশ্মীর উপত্যকায় হোক, তাদের কিন্তু পিন পয়েন্ট করে মারা হবে এবং এই কাজটা কিন্তু চলতে থাকবে। দুজনকে মেরেছে, আরো কিছু লুকিয়ে আছে, তাদের খোঁজ এখনো চলছে। বাংলাদেশে অনুপ্রবেশ থেকে জঙ্গি হামলা, ব্যর্থতার অভিযোগে অমিত শাহর পদত্যাগ দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ এর মদত না থাকলে সীমান্তে কিভাবে গরু পাচার? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকলে দায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। খনির নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ, তাহলে কিভাবে কয়লা পাচার হচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারতবর্ষে স্বাধীনতার পরে 1947 সালের পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। অমিত শাহর অধীনে একের পর এক জঙ্গি হানা থেকে শুরু করে এই যে অনুপ্রবেশ, তারপর এই যে বাংলায় দাবি করে কয়লা পাচার, গরু পাচার, তো সিআইএসএফ বিএসএফের মদত না থাকলে করা যায় না। গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটাতারের তল দিয়ে, বা মশা না, বা মাছি না যে গলে গেল বা ঢুকে গেল। একটা আস্ত গরু কী করে বর্ডার থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফের মদত না থাকলে? টাকার কাছে যায়। বিএসএফের কজনকে সিবিআই ইডি ডেকেছে। আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম, 5 বছর ধরে তদন্ত চলছে, একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি। কলিয়ারি গার্ড করে সিআইএসএফ এর কোনো কমান্ডেন্টকে ডেকেছে? সিআইএসএফ এর ডিজিকে ডেকেছে? বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢোকে, তার সব থেকে বড় দায়িত্ব তো অমিত শাহ নিজের। আর তো ইস্তফা দেওয়া উচিত। আগে ইস্তফা দিক, তারপর প্রশ্ন করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কথা বলছিলেন এবং সীমান্ত এলাকার কথা বলছিলেন, বিএসএফ এর কথা বলছিলেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে শুধু সীমান্ত এলাকা তো নয়, গোটা রাজ্যেই বাংলাদেশিরা মানে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। যেমন শহর কলকাতার যাদবপুর থেকে এবার গ্রেফতার এরকমই এক বাংলাদেশি, যার কাছ থেকে ভুয়ো নথি পাওয়া গিয়েছে। বাংলাদেশি এই মহিলার নাম শান্তা পাল, ধৃতের নাম শান্তা পাল বলেই আমরা জানতে পারছি। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। সুশোভন, এই শান্তা পাল সম্পর্কে কি জানতে পারছি আমরা, পুলিশ কি বলছে? দেখো, এই শান্তা পাল, পুলিশের কাছে গোপন খবর ছিল যে একজন মহিলা, সে কলকাতায় রয়েছে এবং তার কাছে কিন্তু যে একেবারে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গলফগ্রিন থানার একটি জায়গায় যায় এবং সেখান থেকে এই শান্তা পালকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। যেটা জানা যাচ্ছে যে তার কাছ থেকে বাংলাদেশি যেমন পাসপোর্ট পাওয়া গেছে, এছাড়াও সেকেন্ডারি এডুকেশন ঢাকার একটা অ্যাডমিট কার্ড পাওয়া গেছে এবং আধার কার্ড যেগুলো ইন্ডিয়ান আধার কার্ড পাওয়া গেছে। এবং যে ডকুমেন্টসগুলো তার কাছে পাওয়া গেছে, পুলিশের কাছে সবথেকে অবাক করা যে প্রত্যেকটি ডকুমেন্টসের অ্যাড্রেস কিন্তু ভিন্ন। সেখানেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ সূত্রে খবর 2023 সাল থেকে কিন্তু সে সেই গলফগ্রিনের যে ঠিকানা, যেই ঠিকানায় পুলিশ হানা দিয়েছিল, সেই ঠিকানায় সে থাকা শুরু করে। অ্যাপ সে গাড়ি চালাবে এমনটাই কিন্তু সে সন্ধান করছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লাই করছিল। কিন্তু সেখানে যেহেতু ডকুমেন্টস দিতে হয়, সেই ডকুমেন্টসগুলো দেওয়াতেই তাহলে তো প্রশ্ন ওঠে যে এতগুলো যে ডকুমেন্ট, সেই এক একটা ডকুমেন্টে এক এক রকম অ্যাড্রেস, সেটা কেন? কোন উদ্দেশ্যে কলকাতায় এসেছিল? কতদিন ধরে? এখানেই কি প্রথম গলফগ্রিনের বাসিন্দা নাকি অন্য কোথাও সে ছিল? কিছু জানতে পারলে? দেখো, একেবারেই পুলিশ এইটা মূলত জানার চেষ্টা করছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, কিন্তু পুলিশের যেটা সব থেকে অবাক করা যে ইন্ডিয়ান যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের। অর্থাৎ তার কাছে কোথাও কেউ কিছু বানিয়ে দিত এবং তারপর এগুলো সে কোন কোন কাজে লাগাতো এবং তার কাছে এত ডকুমেন্টস একজন ব্যক্তি কিভাবে এত দ্রুত সংগ্রহ করতে পারলো বা কে এর পেছনে রয়েছে, এটা তদন্তকারীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সন্ধান করার জন্যই ইতিমধ্যে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে পাওয়ার পর পুলিশ পুরো বিষয়টা বুঝতে পারবে যে এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা। কিভাবে একে ট্র্যাক করলো সুশোভন? কিভাবে এই শান্তাপালের খোঁজ পেল পুলিশ? দেখো, পুলিশ সূত্রে খবর যে পুলিশ অনেকদিন ধরেই খোঁজ পাচ্ছিল যে এরকম একজন মহিলা কলকাতার একটি নির্দিষ্ট জায়গায় বসে রয়েছে, যার কাছে বিভিন্ন ডকুমেন্টস। তার কারণ অ্যাপ গাড়ি চালানোর জন্য তুমি জানো যে প্রত্যেকটি ডকুমেন্টস, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার গুরুত্বপূর্ণ সেটা পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো ডকুমেন্টস দিতে হয়। অর্থাৎ তিনি যখন এগুলো সন্ধান করছিলেন বা এগুলো ডকুমেন্টসগুলো তিনি সাবমিট করতে যাচ্ছিলেন, তখনই কিন্তু একটা গণ্ডগোল হয় এবং পুলিশের নজরে পুরো বিষয়টা যখনই চলে আসে। গোপন সূত্রে লালবাজার খবর পেয়ে কিন্তু সেই জায়গায় হানা দিতেই সেখানে কিন্তু যে ডকুমেন্টসগুলো পাওয়া যায়, সেই ডকুমেন্টসগুলোই তাদের সব থেকে সন্দেহজনক মনে হয়। কেন? একাধিক ডিফারেন্ট অ্যাড্রেস যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। গত 24 ঘন্টায় এখনো পর্যন্ত 12 জন বাংলাদেশি গ্রেফতার হয়ে গেল এবং এক্ষেত্রেই প্রশ্ন উঠছে অনেকগুলো। নদিয়ায় গ্রেফতার 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলা থেকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল 7 জন। প্রত্যেককে গ্রেফতার ধানতলা থানার পুলিশের। পুলিশ সূত্রে খবর যে দালালদের সাহায্যে 2 বছর আগে বেআইনিভাবে বাংলায় ঢোকে 7 জন। কাদের সাহায্যে অনুপ্রবেশ খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 3 জনকে গ্রেফতার লালগোলা থানার পুলিশের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। কাদের মদতে ভারতে ঢুকছিল 3 জন, এদের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে। তদন্তে জানার চেষ্টা করছে পুলিশ। দুদেশের ভোটার কার্ড সহ ক্যানিং এ গ্রেফতার আরও এক বাংলাদেশি। ইটখোলায় গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়ায় দীর্ঘ 15-16 বছর ধরে থাকছিলেন ওই ব্যক্তি। ক্যানিং এর ভোটার কার্ডে নাম আকবর আলী মোল্লা। তার কাছ থেকে উদ্ধার বাংলাদেশি ভোটার কার্ড, যেখানে নাম মোহাম্মদ আকবর আলী গাজী। ধৃত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। গোটাটাই তো বিএসএফ এর দায় এবং দায়িত্ব। কোথাও কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লেই সেটা বিএসএফ এর দায়িত্ব। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বিএসএফ হোম মিনিস্ট্রির আন্ডারে, ফলে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফের। তাহলে বিএসএফ যদি অনুপ্রবেশ কাউকে বলে থাকে, তো তাহলে হলো কি করে? রেসপন্সিবিলিটি কেন্দ্রের। একে তো বর্ডার লাইন বিএসএফের, তার উপর আইন সংশোধন করে বর্ডার থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার বিএসএফের আওতায় এনেছে। তো দায়িত্ব ওদের। দক্ষিণবঙ্গ থেকে এবার একটু উত্তরবঙ্গে যাই। চিকেন স্নেক। এই চিকেন স্নেক নিয়ে বারবার আলোচনা হয়েছে। এই চিকেন স্নেক নিয়ে উদ্বেগ আবারও বাড়ছে। চীনা চর সন্দেহে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে গ্রেফতার এক। ধৃতের কাছ থেকে চীনের নথির পাশাপাশি বাজেয়াপ্ত নেপালের জাল নাগরিকত্বের কার্ডও উদ্ধার। আলাদা আলাদা নামে তৈরি করা 2টি সুইস পাসপোর্টও। কি কারণে ভারতে অনুপ্রবেশ? বড় কোনো ছক ছিল? উত্তরের খোঁজে ধৃতকে দফায় দফায় জেরা পুলিশের।
ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি এলাকাকে ব্যবহার করে চীনা নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগ বাড়াচ্ছে দেশের বিভিন্ন নিরাপত্তা এজেন্সিগুলো। 2021 থেকে 2025-এ বারবার এই সীমান্ত ব্যবহার করে চেষ্টা হয়েছে অনুপ্রবেশের। কখনো পাকিস্তান, কখনো চীনের নাগরিকেরা গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি যে গ্রেপ্তার হয়েছে তাতে যে ব্যক্তি তিনি চীনা নাগরিক এবং তার অন্তত দুটি সুইস পাসপোর্ট মিলেছে, যাতে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। একই সঙ্গে মিলেছে জাল নেপালি নাগরিকত্বের কার্ড, যাকে কেন্দ্র করেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে দেশের বিভিন্ন নিরাপত্তা এজেন্সিগুলোর। ঠিক কী কারণে দুখানা পাসপোর্টে দুরকম নাম? কেন একজন চীনা নাগরিক নেপাল সীমান্ত ব্যবহার করে নেপালের জাল নাগরিকত্বকে সামনে রেখে ভারতে প্রবেশের চেষ্টা করলেন? কোথাও গিয়ে কি টার্গেট উত্তরবঙ্গ, কোথাও গিয়ে কি নজরে উত্তরের এই চিকেন নেক? এই তথ্যই এখন তালাশ করছেন নিরাপত্তা এজেন্সিগুলোর শীর্ষকর্তারা। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। कैमरा दीपायन संगे प्रसेनजीत, TV9 बांग्ला, शिलीगुड़ी। देखा जाए तो बाकी जो बॉर्डर्स हैं वो फेंस्ड हैं, और लेकिन जो हमारा नेपाल से जो है खुली सीमाएं हैं, और यहाँ से अब यही डिटूर करके इस रास्ते को अपना रहे हैं, जिससे क्योंकि मल्टीपल एंट्री पॉइंट्स हैं उनका फ़ायदा उठा के घुसना चाहते हैं। लेकिन SSB पूरी तरह से अलर्ट है और सक्षम है इस तरह की गतिविधियों को रोकने के लिए। जो अभी तक हमने अप्रीहेंड किए हैं उनके पास नेपाली सिटीजनशिप कार्ड भी होता है, उसके अपने कंट्री की भी ID रहती है, उसके अतिरिक्त दूसरी कंट्रीज़ के भी उनके पास पासपोर्ट्स पाए गए हैं। অর্থাৎ একেবারেই নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। পাক চরের পর এবার চিকেন স্নেকের জালে সন্দেহভাজন এক চীনা চরও। ধৃতের সম্বন্ধে যাবতীয় তথ্য তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এবং এর আগে 2024-এর 20 জুলাই 20 জুলাই নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেফতার পাক চর, আর 2023-এর 15 নভেম্বরও সন্দেহভাজন এক পাক চর গ্রেফতার হয়েছিল। অপারেশন সিঁদুরের পর ধরা পড়েছিল সন্দেহভাজন। আর এবার মেট্রোর খবরে আসি, কারণ পিলারে ফাটল। অনির্দিষ্টকাল বন্ধ নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত। গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। সংস্কারের জন্য টেন্ডার জারি করলো কলকাতা মেট্রো। সংস্কারের জন্য 9 থেকে 10 মাস সময় লাগবে। মেট্রো পরিষেবা দফা হওয়ার আশঙ্কা, বাড়বে ভোগান্তি। 15 বছরের মধ্যেই পরিকাঠামো ভেঙে পড়া নিয়ে প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ। যেভাবে ফাটল ধরেছে বা যেভাবে প্ল্যাটফর্ম ফাটল ধরেছে তা একদিন বা দুদিনে হয়নি বলেই মনে করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। তাদের দাবি নজরদারি এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই ফাটল, এবং সেটা যে দীর্ঘদিন ধরেই ছিল সেটা নিঃসন্দেহে বলা চলে। দেখা যাচ্ছে যে এখানে ইতিমধ্যেই কবি সুভাষ স্টেশনের সাময়িকভাবে বন্ধ, শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে সহ একাধিক বক্তব্য দেওয়া রয়েছে যাত্রীদের উদ্দেশ্যে। তবে যেভাবে মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে বন্ধ রইল তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। এমনকি অনেকেই গড়িয়া রেল স্টেশনে নেমে অটো করে শহীদ ক্ষুদিরামে যেতে হচ্ছে, তাতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে সেই সব যাত্রীদের। ইতিমধ্যেই নির্মাণ বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে মেট্রোর যে স্তম্ভগুলো বা মেট্রো যেখানে তৈরি হয়েছে সেখানে জলাশয় ছিল, যে কারণেই এই ধরনের ফাটল এমনকি এই বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই মেট্রো সূত্রের খবর যে কবি সুভাষ মেট্রো স্টেশনের একটা অংশ সামান্য হেলেও পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট যে উদ্বেগজনক তা নিঃসন্দেহে বলা চলে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন। সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, বা ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আবার এখন কি কোথায় গাড়ি রাখবো, কি করবো না করবো তাড়াহুড়োর মধ্যে। কনক্রিটের তৈরি এরকম একটা এলিভেটেড মেট্রো প্ল্যাটফর্ম, যেটা সাধারণভাবে 100 বছর যাওয়ার কথা, সেটা যদি 15 বছরের মাথায় ভেঙে ফেলতে হয়, তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবেই এই মেট্রোর নির্মাণের ক্ষেত্রে, মেট্রো প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। কারণ এটা একাধারে ভয়ের এবং লজ্জার যে কলকাতাবাসী যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে, সেখানেও হচ্ছে যে আমরা দেখেছিলাম একটা বড় বিপর্যয় পূব থেকে পশ্চিম। এখন নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে উত্তর দক্ষিণ,
তার টার্মিনাল স্টেশনেও এখন এই ধরনের বিপর্যয়, এটা প্রমাণ করছে যে মেট্রো কর্তৃপক্ষ এই যে পরিকাঠামো যেগুলো তৈরি করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য, সেটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেলের ট্র্যাক বা টানেল, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার তদারকি যথেষ্ট পরিমাণ অভাব। এটা তো সম্পূর্ণ রেলের বিষয়, রেলের মেনটেনেন্স পরিকাঠামো এগুলো তো 12টা বাজিয়েছে রেল, শুধু তো এখানে নয় সর্বত্র। এটা তারই একটা অঙ্গ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ছিল একসময়, সেগুলোকে রেল পরিষেবা যথাযথ বরাদ্দ তত্ত্বাবধানের অভাবে এগুলোর 12টা বাজিয়েছে রেল। নিশ্চয়ই এর থেকে আরও যদি বড় কোনো ঘটনা না ঘটে, দুর্ভোগ না হয়, তার জন্য নিশ্চয়ই টেকনিক্যাল এক্সপার্টস, ইঞ্জিনিয়ার্সরা, তাদের কাছ থেকে নিশ্চয়ই মেট্রো পরামর্শ নিচ্ছে বা নেবে বা নিয়েছে, তারপরে নিশ্চয়ই সিদ্ধান্ত হচ্ছে। মালদার কালিয়াচকে 4 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। জাল নোট পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার 2 মহিলা। ধৃতদের নাম মমতাজ বিবি, জেসমিন খাতুন। তারা বৈষ্ণবনগর ও মোথাবাড়ির বাসিন্দা বলে এখনো পর্যন্ত খবর। আর কি জানতে পারছি আমরা? শুভতোষ ভট্টাচার্য আমাদের মালদার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ। হ্যাঁ দেখো, 2জন মহিলা গ্রেপ্তার করা হয়েছে এবং তারা মূলত হচ্ছে ক্যারিয়ার, এবং তাদের কাছ থেকে 4 লক্ষ টাকার জাল নোট পুলিশ উদ্ধার করেছে। তাদের মধ্যে বেশিরভাগটা হচ্ছে 500 এবং 200 টাকার নোট। যেটা দেখা যাচ্ছে নর্মালি 500 টাকার নোট, জাল নোট এর আগেও দেখা গেছে বহুবার, কিন্তু 200 টাকাটা খুব একটা বেশি দেখা যায়নি। কিন্তু ইদানিং কালে 200 টাকার নোটও কিন্তু জাল দেখা যাচ্ছে, যেটা কিন্তু উদ্বেগের। এই নিয়ে ইতিমধ্যেই তারা শুধু সেই 2জন মহিলার সঙ্গে আরো কারা যুক্ত, এই জাল নোট পাচারকারী আরো কারা কারা রয়েছে সেইগুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। 2জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেটা সম্ভাবনা রয়েছে যে এই নোটগুলো বাংলাদেশে, যেহেতু বৈষ্ণবনগর থানা এলাকার মানে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদেরকে ধরা হয়েছে, সুতরাং সেই অনুযায়ী মনে করা হচ্ছে যে সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশ থেকে সেগুলোকে নিয়ে আসা। মঞ্জিলা। শুভতোষ, ধন্যবাদ। আবার কলকাতায় অগ্নিকাণ্ড। মাতপুকুরে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। 3 কিলোমিটার দূর থেকেও দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। দমকলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 3:30টার কাছাকাছি এই আগুন লাগে। মাতপুকুরে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। দমকলের 8টা ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।